ছোট থেকেই কোমলের মুখে কালো দাগ থাকাতে সবাই তাকে ঘৃণা করত। দেখলে তুমি, এত ভালো সম্বন্ধ হাত থেকে বেরিয়ে গেল। ওর মুখ দেখেই সবাই অপছন্দ করে। জানি না তোমার বোন কেমন একটা অপায়া মেয়ে। এইটাই যে আমার সবচাইতে চিন্তার কারণ মধু। ওর মুখের দাগের জন্য আমিও যে সমাজের কাছে মুখ দেখাতে পারি না। বয়সটাও বেড়ে যাচ্ছে, আর সবাই আমাকে কথা শোনায় যে আমি ভাই হয়ে বোনের বিয়ে দিতে পারছি না। জানি না কেন এই কুৎসিত বোনের ভাই হয় আমার কপালে লেখা ছিল। এবার তোরা দুজনে একটু থাম। তোরা তো কোমলের পিছনেই পড়ে গেছিস। এতে ওর কি দোষ? যখন ও জন্মিয়েছিল তখন থেকেই ওর মুখে অমন দাগ। কিন্তু তাতে কি হয়েছে? আমার মেয়ে লাখে একটা, কত গুণবতী। মধুকে জিজ্ঞাসা কর। ঘরের কাজ করা, বাইরের কাজ করা সবও একা হাতেই করে, সবার খেয়াল রাখে। কোমল না থাকলে যে কি হবে তা তুই জানিস না। মা, দাদা বৌদি তো ঠিকই বলছে। আমার জন্য তোমাদের এত কষ্ট। যদি আমি জন্মেই মরে যেতাম তাহলে তোমাদের এত কষ্ট হতো না। কোমল, মারে, এই কথা আজকে বলেছিস, কিন্তু আর কোনো দিন বলবি না। তোর বাবার চলে যাওয়ার পর তোরাই তো আমার ভরসা। রমেশ, তোর বোনকে এমনটা বলিস না। ওর যদি কিছু হয়ে যায় তবে আমি তোকে ক্ষমা করব না। আরে মা, আপনি জানেন না, এক্ষুনি ও কেঁদে চুপ করে যাবে, তারপর সেই একই সমস্যা। আবার সম্বন্ধ আনবো ওর জন্য, আর ওর মুখ দেখে আবার সবাই চলে যাবে। আমরা কি সারা জীবন ওর দায়িত্ব নিয়ে বসে থাকবো নাকি? আরে, আমাদেরও তো পরিবার তৈরি করতে হবে। এবার তো লোকে বলবে কুমারী মেয়েকে ঘরে বসিয়ে রেখেছে। হ্যাঁ। নিজের দাদা বৌদির কথা শুনে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে রাস্তায় বসে। কিছুক্ষণ এইভাবেই কাঁদার পর কোমল বাড়ি ফিরে এলেও কাউকে কিছুই না বলে চুপচাপ ঘরের কাজ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে কোমল দেখে যে তার ঘরের দেওয়ালে লাগানো আয়নাটা উধাও হয়ে গেছে। সে বাইরে এসে একথা তার মা আর বৌদিকে বললে, মাকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। তোর ঘরের আয়না আমি নিয়েছি। আমার ঘরের আয়নাটা ভেঙে গেছিল, তাই তোর ঘর থেকে এনেছি। এমনিতেও তুই মুখ দেখে আর কি বা করবি? এমনিতেও তোকে এত বিশ্রী দেখতে, তোর আয়না দেখার কিছুই নেই। মধু, তুমি যে ব্যবহারটা করছো সেটা কিন্তু একদম ঠিক না। কোমলের আবারও খুব খারাপ লাগে। সে নিজের জন্য খুবই কষ্ট পায়। কোমল, তুই মন খারাপ করিস না। তুই একটা কাজ কর, বাজার থেকে নতুন একটা আয়না কিনে আন। আয়না তো কাজে লাগবেই, ঘরে তো আর নেই তেমন। কোমল তার মায়ের থেকে টাকা নিয়ে নতুন আয়না কিনতে দোকানে যায়। তখনই একজন ক্ষুধার্ত বুড়ি মানুষ কোমলের কাছে খাবার চেয়ে বলে, মা, কিছু টাকার সাহায্য করো। আমার নাতি খুবই অসুস্থ। ঘরে কোনো খাবার জিনিস নেই। আমার বৌমা আমার জন্য অপেক্ষা করছে। কেউ আমাকে একটু সাহায্য করেনি। তুমি করবে মা একটু সাহায্য? ভগবান তোমার মঙ্গল করবেন। কি যে করব, আমার কাছে তো শুধু আয়না কেনারই টাকা আছে। এক কাজ করি, এনাকে টাকাটা দিয়ে দিই, পরে আয়না কিনে নেব। সাহায্য করো মা, তুমি অনেক আশীর্বাদ পাবে। এই নাও বুড়িমা, এই টাকাটা রাখো, তোমার কাজে আসবে। বেঁচে থাকো মা, তুমি আজকে আমায় সাহায্য করলে, দেখবে তোমার সাথে সব সময় ভালো হবে। বুড়িমা কোমলকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। আর একটু পরে তার দেখা হয় একজন ভাঙাচোরাওয়ালার সাথে। কোমল দেখে ওই ভাঙাচোরা জিনিসের মধ্যে একটা পুরনো আয়না আছে, যা দেখে সে বলে, দাদা, এই আয়নাটা বিক্রি করতে পারবেন? হ্যাঁ, কেন না, কেন না, আপনি নিন নিন নিন। আমি তো এমনি তো এটা ফেলে দিতাম। আসলে এই আয়নাটা ফ্রেম তো ভেঙে গেছে না, ওই জন্য। ওটা কোনো ব্যাপার না, আমি ফ্রেম লাগিয়ে নেব। কিন্তু আমার কাছে 20 টাকাই আছে, যদি এটাতে হয়। হ্যাঁ, নিন নিন নিন, ও কোনো ব্যাপার না। আমি তো এমনি তো বাড়িই যাচ্ছিলাম, যেতে যেতে 20 টাকা ইনকাম হয়ে যাবে। ভাঙাচোরাওয়ালা কোমলকে ওই আয়নাটা দেয়, আর কোমল আয়নাটা ঠিক করার জন্য দোকানে দিয়ে আসে। আর পরের দিন নতুন ফ্রেম লাগিয়ে আয়না বাড়ি নিয়ে আসে। আর কোমল স্নান করে যখন আয়নার সামনে দাঁড়ায়, তখন সে দেখে যে আয়নার ভিতর থেকে একটা উজ্জ্বল আলো বার হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই কোমল খুবই সুন্দর হয়ে ওঠে। তার মুখের কালো দাগ সব দূর হয়ে যায়। কোমল অবাক হয়ে যায়, আর আয়নার ভিতর থেকে একটা আওয়াজ আসে, আমি একটা চমৎকারী আয়না। আমার মধ্যে একটা বিশেষ ক্ষমতা আছে। আমি যে কোনো কাউকে খুব সুন্দরী বানাতে পারি। আমি তোমাকেও খুব সুন্দরী বানিয়ে দিলাম, কারণ আমি জানি তুমি একজন খুব ভালো মনের মানুষ। আর আমি তাদেরই সাহায্য করি যারা অন্যকে সাহায্য করে। প্রথমে আমি একজন জাদুকরের কাছে ছিলাম, কিন্তু যখন আমি ভেঙে গেলাম তখন সেই জাদুকর আমাকে একজন ভাঙাচোরা আলার কাছে ফেলে দেয়। ওই জাদুকরের কিছু শক্তি
আমার মধ্যেও চলে আসে। আর তাই আমি যখন দেখলাম যে তুমি তোমার নিজের রূপ নিয়ে খুবই চিন্তিত, তাই তোমাকে আমি সুন্দরী বানিয়ে দিলাম। আরে, আমি তো ভীষণ সুন্দর হয়ে গেছি। মা, এই দেখো, এটা চমৎকারী আয়না, এটা আমাকে সুন্দর করে তুলেছে। এটা তো সত্যিই চমৎকার হয়েছে। কোমল, তুই কি সুন্দর হয়েছিস। আচ্ছা, তার মানে এটা চমৎকারী আয়না। বাহ কোমল, তোর তো ভাগ্যই বদলিয়ে গেছে। তুই তো খুবই সুন্দর হয়েছিস। যাক, ভালোই হলো। এবার অন্তত ওর জন্য একটা ভালো সম্বন্ধ পাওয়া যাবে। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। এবার কোমলের জন্য একটা ভালো সম্বন্ধ দেখব। একদিন অনেক ধনী পরিবার থেকে কোমলের সম্বন্ধ আসে। ছেলেটি তার মা আর বোনকে নিয়ে কোমলের বাড়িতে কোমলকে দেখতে আসে। ছেলেটি কোমলকে দেখতেই পছন্দ করে ফেলে আর দুজনের সম্বন্ধ পাকা হয়। দিদি, আপনাদের কোমলকে আমাদের খুবই পছন্দ হয়েছে। এমনিতে আমি ভেবেছিলাম গরিমার বিয়েটা আগে দেব, কিন্তু গরিমার মুখে কালো দাগ থাকাতে কেউ ওকে পছন্দ করে না তেমন। তাই জন্যই ছেলের বিয়েটা আগে দিচ্ছি। আপনি চিন্তা করবেন না, আমার কাছে একটা চমৎকারী আয়না আছে, যেটাতে দেখলে মুখ সুন্দর হয়ে যাবে। গরিমা, এসো আমার সঙ্গে, এসো। এই বলে কোমল গরিমাকে তার ঘরে নিয়ে যায় আর তাকে আয়নার দিকে তাকাতে বলে। আর গরিমা আয়নাতে নিজের মুখ দেখা মাত্রই সে ভীষণ সুন্দর হয়ে যায়। গরিমার নতুন রূপ দেখে সবাই খুশি হয়ে যায়। এদিকে কোমলের সম্বন্ধ পাকা হয়, বিয়ের দিন কাছে চলে আসে। কিন্তু এত ধনী পরিবারে কোমলের বিয়ে হচ্ছে দেখে তার বৌদি হিংসায় জ্বলে ওঠে আর ইচ্ছা করে আয়নাটাকে মাটিতে ফেলে ভেঙে দেয়। আর আয়না ভাঙতেই কোমল আবার আগের রূপে ফিরে যায়। কিন্তু এটা কি, কোমলের সঙ্গে মধুকেও দেখতে খারাপ হয়ে যায়। তার মুখেও কালো দাগে ভরে ওঠে, যা দেখে সে ভয় পেয়ে বলে, এটা আমার কি হলো? আমার রূপ রং সব কোথায় চলে গেল? আমাকে তো কোমলের থেকেও বাজে দেখতে হয়ে গেছে। এ বাবা, এই সব তোমারই কর্মের ফল। তুমি ইচ্ছা করে আয়নাটা ভেঙেছ, তাই তারই ফল পেয়েছ তুমি। আজকে আমার মেয়ের বিয়ে, আর আমার মেয়ের বিয়ে ভাঙার জন্য তুমি আয়নাটা ভেঙে ফেললে? তোমার এত হিংসা! মধু মা ঠিকই বলছে। আমিও তো চাইছিলাম যে কোমলের বিয়েটা হয়ে যাক, তাই তো আমি খুব খুশি ছিলাম। কিন্তু তুমি যে সব নষ্ট করে দিলে। তুমি তুমি ওই কাচের আয়নাটাকে ভেঙে ফেলে দিলে, যার জন্য আমার বোন রূপ ফিরে পেয়েছিল। হে জাদু আয়না, তুমি ভেঙে গেছো ঠিকই, কিন্তু আমি জানি তুমি আমাকে শুনতে পাচ্ছ। তুমি আমার বৌদিকে ঠিক করে দাও। হ্যাঁ, আমি তোমায় শুনতে পাচ্ছি। আমার জাদু শেষ হওয়ার আগে আমি তোমার বৌদিকে ঠিক করতে পারবো, কিন্তু এর জন্য তোমায় নিজের সৌন্দর্যের বলিদান দিতে হবে। যদি তোমার বৌদি সুন্দরী হয়ে যায়, তাহলে তোমাকে কিন্তু সারা জীবনের জন্য এই কুৎসিত রূপেই থাকতে হবে, ঠিক যেমনটা তুমি আগেই ছিলে। এবার বলো, তুমি কি রাজি আছো? হ্যাঁ, তুমি আমার বৌদিকেই ঠিক করে দাও। আমি আগের মতনই ঠিক আছি। আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে, তবে আমার বৌদিকে এত বড় শাস্তি দিও না। কোমলের কথা শুনে মধুর চোখে জল চলে আসে। আর জাদুর আয়না মধুকে ঠিক করে দিলেও কোমল একই রকম থেকে যায়। এরপর মধু তার ভুল বুঝতে পারে, কিন্তু ভয় এটাই ছিল যে কোমলের শ্বশুরবাড়ির লোক কোমলকে এই রূপে দেখে বিয়ের জন্য অস্বীকার না করে। কিন্তু এমনটা ছিল না। কোমল, তোমার সৌন্দর্য তো তোমার মনের ভিতরে। মানুষ তার ব্যক্তিত্ব দিয়েই সুন্দর হয়ে ওঠে, নাকি তার রং দেখে। আমার বাড়ির বৌমা তুমিই হবে। আজকে তোমার জন্য আমাদের গরিমা সুন্দর হয়েছে, যেটা কেউ কখনো করেনি। দিদি, বিয়ের তোড়জোড় শুরু করুন। আমরা সন্ধ্যাবেলা বরে নিয়ে আসছি, কেমন? বিয়ের সাজে কোমলকে খুবই মিষ্টি লাগছিল। আসলে কোমলের এই সুন্দরতা তার সুন্দর ব্যক্তিত্বের পরিচয়। আর বিয়ের পর কোমল তার মা বৌদিকে জড়িয়ে ধরে হাসি খুশি হয়ে শ্বশুরবাড়ি যায়। ওয়াও, এই লিপস্টিকটা কত সুন্দর লাগছে আমার ফেসে। আর এই আইশ্যাডো, এটা অনেক বিউটিফুল। বাট এই ড্রেসটা, এটার কিছু একটা করতে হবে। আরে দিদি, এটা কি করছো তুমি? এত সুন্দর ড্রেসটা কেন ছিঁড়ছো? চুপ কর তো। এই ড্রেসটা আমার, আমি ছিঁড়বো না সেলাই করব আমার ব্যাপার। তুই নিজের মুখটা বন্ধ রাখতো। আমার রুম ক্লিন করতে এসেছিস না, সেটাই কর। আর চুপচাপ যা এখান থেকে। তোমার ঘর তো আমি সকালবেলাই পরিষ্কার করে দিয়েছি দিদি, আমি সেজন্য আসিনি। তাহলে কেন এলি? আসলে দিদি, কাল তো কলেজে ফ্রেশার্স পার্টি আছে, তো তুমি কি আমায় একটু মেকআপ করে দেবে দিদি? কি বললি মেকআপ? ওতে তোর কি হবে? তুই কালীকুষ্টি থেকে আমার মতো ফর্সা সুন্দরী দেখতে হবি নাকি? আর তাছাড়া একটা কথা বলতো,
তুই পার্টিতে কি পরে যাবি? আসলে মায়ের একটা শাড়ি আছে তো, ওটাই পরবো। সত্যি তোর কিচ্ছু হবে না, একেই তো তোর এই বিশ্রী কালো বদন, তার উপরে আবার শাড়ি। এর থেকে ভালো তুই ফ্রেশার্স পার্টিতে নাই যা, এটা তোর জন্য ভালো আর আমার জন্য। এই বলে শিলা ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। একে অপরের খুড়তুতো বোন ছিল। সোনিয়া শিলার পিসির মেয়ে ছিল, যে প্রথমে তার বাবা এবং তারপরে তার মা সবিতার মৃত্যুর পর একদম একা হয়ে গিয়েছিল। তাই তার মামা শৈলেন্দ্র মানে শিলার বাবা সোনিয়াকে নিজের বাড়িতে এনে তাকে নিজের কাছে রেখেছিল। উনি সোনিয়ার অ্যাডমিশন শিলার সঙ্গে একই কলেজে করিয়ে দিলেন। কিন্তু এসবের পরেও সোনিয়ার একাকিত্ব কিছুতেই দূর হলো না, কারণ ওর মামি শালিনী আর শিলা কেউই সোনিয়াকে দুচক্ষে সহ্য করতে পারত না, কারণ সোনিয়ার গায়ের রং একটু চাপা ছিল। এই কারণে ওরা দুজনেই সবসময় ওর গায়ের রং নিয়ে মজা করত। মামি, আমি জলখাবার বানিয়ে দিয়েছি, এবার যাই। কেন? ঘরে কি শুধু জলখাবারই বানাতে হয় নাকি? ওই যে কাপড়গুলো দেখছিস ওগুলোকে ধোবে। কিন্তু মামি, আমায় যে কলেজ যেতে হবে। উফ, একে তো চেহারাটা দেখতে পুরো অপয়ার মতো, আর তার উপরে কাজ না করার বাহানাতে পিএইচডি। আর তাছাড়া তুই কলেজের ফ্রেশার্স পার্টিতে গিয়ে কি করবি? কেন মামি, আমি কেন যেতে পারি না ফ্রেশার্স পার্টিতে? শিলা দিদি তো অনেক আগেই চলে গেছে, তুমি তো ওকে বারণ করনি। আচ্ছা, তাহলে এখন তুই আমার মেয়ে শিলার সঙ্গে নিজেকে তুলনা করবি? তুই যে ওর পায়ের ধুলোর সমতুল্য না। নিজের ছেলেটা আয়নায় কখনো দেখেছিস? তোর ভাগ্য ভালো যে আমরা তোকে এখানে আশ্রয় দিয়েছি, না হলে এতদিনে তো তুই রাস্তার ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতিস। তাই চুপচাপ গিয়ে কাজ কর। এরকমটা সোনিয়ার সঙ্গে প্রায় রোজ দিনই হতো। কখনো শালিনী আবার কখনো শিলা ওর শ্যামলা রঙের জন্য ওকে নিয়ে মজা করার একটি সুযোগও ছাড়ত না। ওদের এই ব্যবহারে সোনিয়া খুব কষ্ট পেত আর সবসময় ওর মায়ের কথা মনে পড়তো। মা, তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে? তুমি তো আমায় কখনোই কুৎসিত বলনি, বরং আমি তো তোমার কাছে পড়েছিলাম না মা, কিন্তু তুমি তো ভরসা ছিলে। তাহলে আমি এরকম কেন হলাম মা? কেন এরকম হলাম? এই বলে সোনিয়া ওর মায়ের ফটো বুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তখন হঠাৎই ও লক্ষ্য করলো যে ওর মায়ের ফটোর ফ্রেমটা একটু ভেঙে যেতে লাগলো। এই দেখে সোনিয়া ওটা ঠিক করার চেষ্টা করলো তো ঠিকই, কিন্তু সেটা দুভাগ হয়ে ভেঙে গেল। সোনিয়া এটা দেখে চমকে গেল যে ওই ফটো ফ্রেমের ভেতরে একটি চাবি ছিল। আরে, এই চাবিটা আবার কোন তালার? আর মায়ের ফটো ফ্রেমের ভেতরেও বাকি করে এলো? তখনই হঠাৎ ওর কিছু মনে পড়ল। আরে, এই চাবিটা ওই তালাটার নয় তো? এই বলে সোনিয়া সঙ্গে সঙ্গে উঠে ওর মায়ের পুরনো সিন্দুকের কাছে গেল আর সেটি খুলে ফেলল। ওই সিন্দুকে সোনিয়া মায়ের জিনিসগুলো সামলে রেখেছিল। ওই জিনিসপত্রগুলোর মধ্যে একটি বাক্সও ছিল, যাতে তালা লাগানো ছিল। সোনিয়া তার মা বেঁচে থাকতে ওই বাক্সটি তাদের বাড়িতে কখনোই দেখেনি, কিন্তু মায়ের মৃত্যুর পর ওই বাক্সটি তার মায়ের জিনিসগুলোর মধ্যেই ছিল। কিন্তু যদিও সে তখন চাবি না থাকায় ওই বাক্সটি খুলতে পারেনি, তাই আজ চাবিটি পেয়ে সে বাক্সটিকে খোলার চেষ্টা করলো। আরে, এই তালাটা তো খুলে গেল, কিন্তু মা এই চাবিটাকে এত লুকিয়ে কেন রেখেছিল? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এই বলে সোনিয়া যখনই ওই বাক্সটিকে খুলল, তখনই সে লাল মখমল কাপড়ে মোড়া একটি ফেস ক্রিম দেখতে পেল। আরে, এটা তো সেই ফেস ক্রিমটা যেটা মা সবসময় মুখে মাখতো। কিন্তু মা এটাকে এই বাক্সে কেন রেখেছে, তালাবন্দি করে? এই বলে সোনিয়া যখনই ওই বাক্সটিকে একটু উল্টে পাল্টে দেখল, তখনই সে একটি কাগজ দেখতে পেল। সেখানে একটি চিঠি ছিল, যা সোনিয়ার মা ওকে লিখেছিলেন। ও সেটি খুলে পড়তে শুরু করলো। সোনিয়া, মা আমার, এই চিঠির সাথে যে ফেস ক্রিমটা পেয়েছো, এটা কিন্তু কোনো সাধারণ ক্রিম নয়, এটা একটা জাদুর ক্রিম। মনে আছে তুমি আমাকে শুধু একটা কথাই বারবার জিজ্ঞাসা করতে, যখন আমি এত ফর্সা তুমি কেন কালো? আজকে তোমাকে আমি একটা খুব বড় সত্যি কথা বলবো। সেটা হলো, আমি ছোটবেলায় ঠিক তোমার মতোই শ্যামলা রঙের ছিলাম। সবাই আমার রং নিয়ে উপহাস করত, তাই আমার কোথাও যেতে ভালো লাগতো না। আমি সারাদিনই ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতাম। কিন্তু হঠাৎই একদিন আমার কাছে এই জাদুর ফেস ক্রিমটা এলো, আর এটা লাগানোর পরেই আমার রূপের ঝলকে আমার জীবনটাই বদলে গেল। আর তাই আজ এই জাদুর ক্রিমটাই আমি তোমাকে দিতে চাই। আর তার সাথে আর একটা কথা, যেটা তোমার জানা খুব দরকার। সোনিয়ার মা তাকে আর কি লিখতে চেয়েছিলেন তা সোনিয়া জানতে পারল না, কারণ চিঠির ওই অংশটুকু যে ছেঁড়া ছিল। এখন কি যে করি, জানি না মা আমাকে কি বলতে চেয়েছিল। ওসব তো পরে ভাববো, এখন আগে দেখি এটা সত্যিই জাদুর ফেস ক্রিম কিনা।
এই বলে সোনিয়া ওই জাদুর ফেস ক্রিমটি হাতে নিয়ে আয়নার কাছে গেল আর তারপর কৌটো থেকে একটু ক্রিম নিয়ে সে নিজের মুখে মাখলো। এটি মাখার পরেই সোনিয়ার আশেপাশে জাদুর চমক খেলে গেল। তাই সোনিয়ার চোখটা বন্ধ হয়ে গেল। আর তারপর এটা আমি? সত্যি কি আমি? আমার যে বিশ্বাসই হচ্ছে না। এ তো চমৎকার হয়ে গেল। এটা তো সত্যি একটা জাদুর ফেস ক্রিম। সোনিয়ার চেহারা পুরোপুরি বদলে গিয়েছিল। ওর চেহারা পরিষ্কার এবং ফর্সা হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, ওর চেহারায় রং পাল্টানোর সাথে সাথে মেকআপও হয়ে গিয়েছিল। সোনিয়া লক্ষ্য করল যে ও ওই ফেস ক্রিম লাগানোর সাথে সাথে সে ঠিক তেমনটাই ফর্সা হয়ে গেল যেমনটা সে সবসময় চাইত। সোনিয়া খুব খুশি ছিল। শেষ পর্যন্ত তার সুন্দর হওয়ার ইচ্ছেটা যে পূরণ হয়ে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে মায়ের শাড়ি পরে কলেজের ফ্রেশার্স পার্টিতে চলে গেল। পার্টিতে এখনো পর্যন্ত সবাই শিলাকে নিয়েই কথা বলছিল, কিন্তু সোনিয়া সেখানে পৌঁছতেই সবার নজর সোনিয়ার দিকেই চলে গেল। রোহান, কোথায় যাচ্ছ? চলো না ডান্স করি। আরে না না না, মানে এখন না, একটু পরে করছি। এই বলে শিলার খুব ভালো বন্ধু রোহন সেখান থেকে চলে গেল আর সোজা সোনিয়ার কাছে গিয়ে ওকে ডান্স করার জন্য জিজ্ঞাসা করলো। এই দেখে শিলার খুব রাগ হলেও সে তখন কিছুই করতে পারল না, কারণ সে যে সোনিয়াকে চিনতেই পারেনি। কিন্তু অন্যদিকে সোনিয়া জীবনে প্রথমবার এতটা দাম পাচ্ছিল, তাই সে রোহনের সঙ্গে অনেকক্ষণ ধরেই নাচ করলো। তারপর পার্টি শেষে সে আবার বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে মুখটা ধোয়া মাত্রই ওর চেহারা পুনরায় আগের মতনই হয়ে গেল। আচ্ছা, তাহলে এই ফেস ক্রিমটা লাগানোর পর আমাকে জল থেকে দূরে থাকতে হবে। সোনিয়া ওই জাদুর ফেস ক্রিমের কথা কাউকেই বলল না। ও বাড়ি থেকে বেরোনোর সময় চুপচাপ ওই ফেস ক্রিমটা লাগিয়ে নিত আর তারপর বাড়িতে ফিরে আসার আগেই জল দিয়ে ওর মুখটা ধুয়ে নিত। বেশ কিছুদিন এরকমই চলতে লাগলো। কিন্তু একদিন কলেজের ওয়াশরুমে শিলা সোনিয়াকে নিজের মুখ ধুতে দেখে ফেলল। এইসব দেখে সে খুব রেগে গিয়ে সোনিয়ার কাছে গিয়ে বলল, আচ্ছা, তো তুই আমাকে এত হিংসে করিস যে তুই কালা জাদু করতে শুরু করলি? দাঁড়া, আমি মাকে তোর নামে নালিশ করছি। এখন মাই তোকে শায়েস্তা করবে। না না দিদি, আমি সত্যিই কোনো কালা জাদু করিনি। একদম মিথ্যে বলবি না। আমি নিজের চোখে দেখেছি যে তুই মুখ ধোয়ার আগে অন্য আরেকজন ছিলিস। তুমি যেটা দেখেছো ওটা মিথ্যে নয় দিদি, কিন্তু আমায় বিশ্বাস করো, ওটা কোনো কালা জাদু নয় দিদি। ওটা আমার মায়ের স্মৃতি, মায়ের দেওয়া জাদুর ফেস ক্রিম। সোনিয়া শিলাকে ওই ক্রিমের ব্যাপারে সব সত্যিটা জানালো। শিলা সঙ্গে সঙ্গে ওই ক্রিমটা সোনিয়ার হাত থেকে ছিনিয়ে নিয়ে নিজের ব্যাগে রেখে দিল। দিদি, এটা কি করছো তুমি? ওটা আমার ক্রিম, আমাকে ফেরত দাও। চুপ করে থাক বলছি পোড়ামুখী। এই পৃথিবীর কোনো মূল্যবান জিনিস তোর জন্য হতেই পারে না। এই বলে শিলা সেখান থেকে চলে গেল আর বাড়ি ফিরে প্রথমে ওই ফেস ক্রিমটা নিজের মুখে মাখলো। সে তো প্রথম থেকেই ফর্সা ছিল, কিন্তু তাও সে আরো সুন্দর হতে চেয়েছিল। সে ক্রিমটি মুখে মাখতেই আবার ওই জাদুর চমক খেলে গেল। আর তারপর শিলা দেখলো, এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল আমার চেহারার সাথে? ওই জাদুর ফেস ক্রিমটি শিলার চেহারায় বিপরীত প্রভাব ফেললো। ওর গায়ের রং কালো হয়ে গেল আর এই দেখে সে জোরে জোরে কাঁদতে লাগলো। সোনিয়া বাড়ি ফিরে এইসব দেখে শিলাকে বলল, তুমি একদম চিন্তা করো না দিদি, তুমি জল দিয়ে মুখটা ধুয়ে নাও, দেখবে আবার আগের মতোই হয়ে যাবে। শিলা সোনিয়ার কথা মতো জল দিয়ে মুখটা ধুতেই ওর চেহারা আবার আগের মতোই হয়ে গেলে ও ওর দিকে ক্রিমটি ছুড়ে দিয়ে বলল, নে, তুই রাখ তোর এই জঘন্য ক্রিম, আমার চাই না। সোনিয়া নিজের ক্রিমটিকে ফেরত পেয়ে খুব খুশি হলো, কিন্তু সে এটা বুঝতে পারছিল না যে ওই ফেস ক্রিম শিলার ওপর কেন বিপরীত প্রভাব ফেলল। সোনিয়া আরেকবার ওই বাক্সটিকে নেড়ে ছেড়ে দেখলে চিঠির ছিঁড়ে যাওয়া অংশটি বেরিয়ে আসে আর সোনিয়া ওটি পড়তে শুরু করলো। মা, এই ফেস ক্রিমের আসল জাদুটা হলো এই যে এই ক্রিমটা মানুষের মনের রঙের ছাপটাই তার মুখের ওপর ফেলে, তাই এই ক্রিমটা তোমার মনের রংটাই কিন্তু ফুটিয়ে তুলবে। এখন সোনিয়া তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল আর তার সাথে এটাও বুঝে গিয়েছিল যে সারা জীবন সুন্দর থাকতে হলে তাকে কি করতে হবে আর কি না। Thanks for watching.